2026-এ বিধানসভা নির্বাচনে প্রথমেই প্রার্থী ঘোষণা করেছিল বামেরা, তারপর বিজেপি প্রথম দফায়, তারপর আবার তৃণমূল 294টি আসনে। দেখা যাচ্ছে আজকে কংগ্রেস তারা প্রার্থী ঘোষণা করেছে 284টি আসনে, এবং আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলাতে প্রার্থী করা হয়েছে আইনজীবী আবু আব্বাস উদ্দিনকে, এবং স্বাভাবিকভাবেই যথেষ্ট খুশি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় কংগ্রেসের যে ডানকুনির কার্যালয়, সেখানে কর্মী সমর্থকরা রয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন তাকে, এবং তারই ফাঁকে আমরা কথা বলবো। এখানে আব্বাস উদ্দিন সাহেব রয়েছে। প্রথমে জানাবো কেমন লাগছে এই যে দল একটা এই 15 বছরের যিনি বিধায়ক তার বিরুদ্ধে লড়াইয়ের মতো একটা সুযোগ আপনাকে দিয়েছে। দল এই যে একটা জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের আমরা একজন আমাকে টিকিট দেওয়ার জন্য আমি জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, সোনিয়া গান্ধী নেত্রী এবং রাহুল গান্ধী, সেই সঙ্গে সঙ্গে আমার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের কাছে আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং তাদের জন্য আমি খুবই খুশি এবং নিজেকে আজকে একটা গর্বিত মনে করছি যে একটা জাতীয় কংগ্রেসের আমি প্রার্থী হয়েছি। যে জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে প্রথম থেকে শাসন করে, যে ভারতবর্ষকে ইংরেজরা লুট করে নিয়ে চলে গিয়েছিল ভারতবর্ষকে, সেই ভারতবর্ষকে শূন্য থেকে আমাদের জাতীয় নেতারা তাদের জাতীয় মতে পথে তিলে তিলে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা উচ্চ শিখরে নিয়ে গেছে। সেই দলের আজকে আমি প্রার্থী হতে পেরে আমি খুব আপ্লুত এবং আমাকে নিজে খুব গর্বিত মনে করছি। এর আগে কখনো কন্টেস্ট করেছিলেন প্রার্থী হিসেবে? এর আগে আমি 1993 সালে একবার জাতীয় কংগ্রেসের আপনার জেলা পরিষদে প্রার্থী হয়েছি। সেটা আমি চণ্ডীতলা 1 থেকে জেডপি 5 ছিল, তখন নাম ছিল সেটা ছিল নবপুর, ভগবতীপুর, কুমিরমোড়া, গঙ্গাধরপুর এবং কৃষ্ণপুর, 5টা পঞ্চায়েত নিয়েছিল। আচ্ছা, একটু প্রার্থী পরিচয় মানে আপনার পরিচয়টা একটু বলুন, মানে আপনি কি করেন? অনেকেই যারা দর্শকরা তাদের একটা ইচ্ছা আছে জানার। শুনুন, আমি বেসিক্যালি একজন গ্রামের ছেলে। আমি ওই প্রাইমারি স্কুলে পড়ে মানুষ হয়েছি। আমার নবাবপুরে বাড়ি। নবাবপুর থেকে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, নবাবপুর জুনিয়র হাই মাদ্রাসা থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে, তারপরে ওখান থেকে কাঁকুনি হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করে, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর কলেজ থেকে ঠনঠনিয়া, ওখান থেকে বিএসসি করি, তারপরে এলএলবি করেছি। করে আমি এখন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। এই নবাবপুরের কথা বললেন, সেখানে আপনার বাড়ি, মানে এই যে বিধানসভায় যদি দেখি আমরা বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, নবাবপুর, কুমিরমোড়া, ভগবতীপুর, এবং যেহেতু আপনি ওখানকার স্থানীয় মানুষ, সেক্ষেত্রে ভূমিপুত্র, সেক্ষেত্রে মানে একটা আলাদা অ্যাডভান্টেজ পাবেন আপনি। অবশ্যই পাবো। আপনারা আমার তো যাবেন নিশ্চয়ই, আমি ওখানে প্রচারে যাব, গেলে দেখবেন যে নবাবপুর, ভগবতী, কুমিরমোড়া 3টে পঞ্চায়েতে যে কিভাবে তারা আমাকে গ্রহণ করছে এবং তারা কিভাবে আমার প্রচারের জন্য তারা ভোট দেওয়ার জন্য। আমার ক্যান্ডিডেটে আমি নিজেই ঘোষণা করিনি, কিন্তু আমার ওইখানে এমন প্রচার হয়ে গেছে, আমি ওই এলাকায় যেতে পারছি না, গেলেই আমাকে সবাই করছে আপনি ক্যান্ডিডেট চাইছে। তা এখনও পর্যন্ত আমি নিজে এক কাউকে বলিনি, কারণ আমি একজন জাতীয় কংগ্রেস সৈনিক। আমার এআইসিসির অ্যাপ্রুভ্যাল ছাড়া আমি কোনোদিনই বলতে পারি না। এটা আমি একজন আজকে অফিসিয়াল ঘোষণা হলো, যার জন্য আজ আমার বলতে পারি। কি ইস্যু থাকবে, মানে কোন কোন বিষয়গুলো সামনে রেখে আপনি লড়াই করবেন? দেখুন, আমাদের ইস্যু আমরা অনেক আগেই বলেছি, আপনারাও এর আগে দেখেছেন যে আমরা চণ্ডীতলা বিডিও সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশনে আমাদের ইস্যু ছিল চণ্ডীতলা হসপিটালকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে। যে হসপিটাল 1972 থেকে 77 আমাদের তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এবং এই এলাকার তদানীন্তন বিধায়ক মরহুম মোহাম্মদ শফিউল্লাহর উদ্যোগে ওই হসপিটালটাকে, তখন ছিল একটা উমাচরণ কুমার প্রাইমারি স্বাস্থ্য, তা থেকে তুলে তাকে আজকে বেহাল অবস্থায় করে দিয়েছে এই 2 সরকার, বামফ্রন্ট 34 বছর এবং এই আমাদের বর্তমান তৃণমূল সরকার এসে তার বেহাল অবস্থা। যে কোয়ার্টারগুলো ছিল, কোয়ার্টারে আর কোনো ডাক্তার থাকে না, সেখানে গুল্মলতাতে ভর্তি হয়ে গেছে। দরজার জানলাগুলো সব চুরি করে বিক্রি হচ্ছে, সেখানে ভূতের বাস হয়ে গেছে, আর হসপিটালে কোনো ডাক্তার নেই। ওই তখন সব কোয়ার্টারে স্পেশালিস্ট ডাক্তাররা থাকতো, এক্সপার্ট নার্সরা ওখানে থাকতো, থেকে হসপিটালকে একটা জায়গায় নিয়ে যাওয়া, তাকে আজকে এরা ধ্বংস করে দিয়েছে। সেই হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটাল করা। আর আমার যেটা হচ্ছে যে চণ্ডীতলা বিধানসভার মধ্যে এখানে প্রায় 32 থেকে 35% মুসলিম আছে। সেই মুসলিম মহিলারা
এখনও তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় না লোকালে কিছু হলে। তা শুধু তাই নয়, আমি এলাকার সমস্ত হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সমগ্র মহিলাদের জন্য, তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার হচ্ছে যে চণ্ডীতলা বিধানসভার মধ্যে একটা মহিলা ডিগ্রি কলেজ আছে। তার সঙ্গে যেটা হচ্ছে আমার, যে আমি প্রাইমারি স্কুলটা হচ্ছে, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই সরকার সেই জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। নিচুতলার গরিব, নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের, তারা যাতে লেখাপড়া শিখতে না পারে, যার জন্যই তারা আজকে প্রাইমারি এবং স্কুলের শিক্ষাগুলোকে সব তারা তুলে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। মাস্টার নেই, কিছু না। এখন বাধ্য হয়ে কিছু কিছু মানুষ তাদের ছেলেদের অল্প কিছু লেখাপড়া শেখানোর জন্য গ্রামের ভিতরে গজিয়ে ওটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওটা ইংলিশ মিডিয়াম স্কুলে তারা পড়াচ্ছে। সেখানে পাঠাতে গেলে মিনিমাম একটা ছেলে পিছনে 4 থেকে 5,000 টাকা মাসে খরচা হচ্ছে। তা আমার উদ্দেশ্য, আমি জিতে এলে, আমরা সরকার গঠন করলে, এই এলাকার মানে সারা বাংলার সঙ্গে সঙ্গে আমাদের এই চণ্ডীতলার প্রতিটা প্রাইমারি স্কুলে যথাযথ শিক্ষক নিয়োগ করে প্রাইমারিতে আবার শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা। অ্যাট দ্য সেম টাইম আজকের মানুষ বেকার হয়ে আছে, যুবক ছেলেরা বেকার হয়েছে, কাজ পাচ্ছে না। শিল্প করার জন্য সেখানে শিল্প যাতে হয় তার ব্যবস্থা করা হবে। আমাদের আজকে দুঃখ লাগে, জাতীয় কংগ্রেসের তৈরি ইন্দিরা গান্ধীর স্বপ্নের ডানকুনি কোল কমপ্লেক্স, কোল ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী এবং আমাদের বরকত গনি খান চৌধুরী, আব্দুল মান্নানের উদ্যোগে যেগুলো হয়েছিল, আজ তাকে এই সরকার এসে বন্ধ করে দিল। এই সরকারের সঙ্গে যখন হয়েছিল যে ওই কোল ইন্ডিয়া থেকে যে গ্যাস, কয়লা থেকে যে গ্যাস উৎপন্ন হবে, সেই গ্যাস রাজ্য সরকার কিনবে। কিন্তু আজকে এই রাজ্য সরকার সেই গ্যাসগুলো নিতে অস্বীকার করায়, তার না নেওয়ার জন্য আজকে সেই কারখানাটা বন্ধ হয়ে গেছে। আমরা ক্ষমতা এলে এই কোল ইন্ডিয়া থেকে আবার আমরা গ্যাস সরকার নেবে, রাজ্য সরকার নেবে, এবং এই কোল ইন্ডিয়া আবার চালু হবে এবং পুরোদমে চলতে থাকবে। এলাকার ছেলেরা চাকরি করবে। আর একটা বিষয়, এখন দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া হয়েছে, প্রচুর লোকের নাম বাদ গেছে। আপনি একজন আইনজীবী, সেক্ষেত্রে আইনি কোনো পরামর্শ বা আইনি কোনো সহযোগিতা আপনি করবেন যারা ভোটাররা আছেন? শুনুন, এখানে এই যে এসআইআর প্রক্রিয়া করতে জটিলতা করে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি মানুষকে দেখা নিলেন যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে একটা বন্ধ করে দেবো। কিন্তু এসআইআরটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার, যার জন্য সুপ্রিম কোর্টে বলে দিয়েছে তোমার যদি নির্বাচন কমিশনের উপরে ভরসা না থাকে তাহলে আমি জুডিশিয়ালের উপরে ওটা ছেড়ে দিচ্ছি। এবার জুডিশিয়াল হলো, অ্যাডজুডিকেশন হলো, অ্যাডজুডিকেশনের জায়গায় ফেল হয়েছে, এখানে হয়েছে। তারপরে এখন সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নিয়ে একটা ট্রাইব্যুনাল তৈরি করতে হবে, সেই ট্রাইব্যুনালে মামলা করতে হবে, সেই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। সেই অ্যাপিল করলে আমাদের কাছে যদি কারা আসে, নিশ্চয়ই আমি তাদেরকে সহযোগিতা করব, আমার নিজের সহযোগিতা করব, এবং আমাদের আরও আইনজ্ঞদের দলীয়ভাবে আইনজ্ঞদের দিয়ে যাতে সেগুলো হয় তার ব্যবস্থা করব। যার জন্য আমরা তো বলেছিলাম যে আগে ভোটার লিস্টের এসআইয়ের কাজ সম্পূর্ণ করুন, তারপরে ভোট নির্বাচন ঘোষণা করুন। আমরা 4 থেকে 5 বার সিইওর কাছে ডেপুটেশন দিয়েছি আমাদের কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু কোনো কথা না শুনে তারা আজকে এই কাজ করতে গিয়ে আজ বাংলার প্রায় 20-25 লক্ষ মানুষকে তাদের কনস্টিটিউশনাল রাইট, তাদের সংবিধান অধিকার, তা থেকে তাদের কাছে বঞ্চিত করা হচ্ছে। আরেকটা বিষয় বলুন, এর গতবারের বিধানসভা নির্বাচনে আপনারা সিপিআইএম আইএসএফ একটা যৌথ একটা মানে ছিল সংযুক্ত মোর্চা টাইপের, এবারে সেটা নেই। এবারে সিপিআইএম প্রার্থী দিয়েছে, দেখলাম হুমায়ুন কবিরের দল প্রার্থী দিয়েছে, আপনিও প্রার্থী হয়েছেন, তৃণমূলও রয়েছে। সেক্ষেত্রে মুসলিম ভোটটা কোথাও ভাগাভাগি হবে না তো? না, মুসলিম ভোটটা শুনুন, এইবারে মুসলিম হিন্দু বলে কোনো ব্যাপার না। জাতীয় কংগ্রেস এইটাই, আমরা যখন প্রথম জাতীয় কংগ্রেসে ঢুকেছিলাম তখন আমাদের যারা নেতৃত্বে ছিলেন এখানকার বিমল কান্তি ঘোষ ছিলেন, আমাদের শান্তিদা ছিলেন, আমাদের ডক্টর গোপাল দাস নাগ, এসব যখন আমরা তখন ছোট, যখন সবাই ছাত্র পরিষদ করছি, মান্নানদা তখন যুব কংগ্রেসে করছি, আমরা সেই সময় যখন গেছি আমাদের বলেছিল যে তোরা যখন কোনো জায়গায় বক্তব্য রাখবি কোনোদিন হিন্দু মুসলমান কথাটা সবাই উচ্চারণ করবি না। কিন্তু আমাদের দেখতেন আমরা কোথাও এই কথা বলি না, কিন্তু আজকে এই দুইটি সরকার এসে তারা বলছে আমি হিন্দুর জন্য মন্দির করছি,
ও বলছে আমি মুসলমানদের যে মসজিদ করছি, ও বলছে ইমাম মুয়াজ্জিনকে ভাতা দিচ্ছি, পুরোহিত ভাতা দিচ্ছি। আজকে মানুষকে একটা মানে বিভাজনের মধ্যে সৃষ্টি করে দিয়ে করেছে। সব মানুষই আমার কাছে সমান, হিন্দুও ভোট আসবে, মুসলমান। মানে কংগ্রেস ধর্ম নিয়ে ভোট চাইবে না, ধর্মকে সামনে রেখে। আমরা কোনোদিন ধর্ম নিয়ে বলিনি, আমরা বলবো। আমরা চাই, আমরা মানুষের স্বার্থে আমরা কাজ করতে চাই, মানুষের জনগণের স্বার্থে। সেই জওহরলাল নেহরুর আমল থেকে আজ পর্যন্ত আমরা জনগণের স্বার্থেই কাজ করছি, মানুষকে নিয়ে কাজ করছি। তৃণমূল প্রার্থী সাথী খন্দকার বলছে কংগ্রেসের প্রার্থী কোনো ফ্যাক্টর না। দেখুন, সে বলতে পারে, হ্যাঁ। আর কারণ ব্যাপার হচ্ছে, ধরুন তিনি যদি বলেন আমাকে যদি আক্রমণ করেন, তাহলে আমাকে বলতে হচ্ছে যে আজকে তিনি 15 বছর ক্ষমতায় থেকে আজকে চণ্ডীতলায় দুরবস্থা কেন হলো। তিনি একজন মহিলা, তিনি এই এলাকার মহিলাদের জন্য তিনি একটা মহিলা কলেজ এখানে স্থাপন করতে পারলেন না। শুধু তা নয়, তিনি এই এলাকার যেখানে আমাদের আছেন সেই এলাকার যে আজকে যে এই যে প্রাইমারি পড়ার যে অবস্থাটা, সেই ব্যবস্থায় কিছু করতে পারলেন না। তিনি 15 বছর এমএলএ থাকলেন, একটা দিনও কেউ কি বলতে পারবেন চণ্ডীতলা বিধানসভার জন্য, তার এলাকার জন্য বিধানসভায় যতবার বিধানসভার অধিবেশন বসেছে উনি একটা কোনো জন্য দাবি করেছেন, কোনো দাবি তুলেছেন? কেউ বলতে করেননি। তাহলে সেই মানুষকে রেখে আর লাভ কি? মানুষ তো ঠকেছে, মানুষকে শুধু ভাঁওতা দিয়ে করেছে। এখন বলছেন যে, এখন শুনলাম না কি, আমি কিছু লোক বলছে আমাকে যে এখন বিধায়ককে বলছেন আমি ক্ষমতা এলে 100 বেডের হসপিটাল করে দেবো। তা এতদিন তাহলে আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আপনার তো এতে তো মানুষকে 15 বছর সময় দেওয়ার পরও এখনও সেই সময় চাইবে। আর কেন মানুষ তাকে সময় দেবে? মানুষ তাকে ফেলে দেবে। চণ্ডীতলা মানুষ আর চাইবে না, পাল্টানো দরকার। মানুষ চণ্ডীতলার মানুষ, ধরুন আমার ক্যান্ডিডেট না হওয়ার ফলেই মানুষ, এলাকার মানুষ আপনি প্রচার করে দিয়েছে এবং তারা তৃণমূলকে এবারে বিদায় দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, একেবারে আমরা কথা বলছিলাম কংগ্রেসের প্রার্থী আইনজীবী আবু আব্বাসউদ্দিনের সাহেব, এবং তিনি যেমনটা বলছেন একেবারে বিজেপির ভাষাতে বলতে পারি পাল্টানো দরকার। এলাকার মানুষ যেমনটা তার কাছে খবর রয়েছে, তারাও চাইছেন পরিবর্তন, এবং সেই কারণেই তিনি ঈশা তার যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এইসব বিষয়গুলো নিয়ে তিনি লড়বেন। বিশেষ করে ডানকুনির যে কোল কমপ্লেক্স চণ্ডীতলা বিধানসভার মধ্যে রয়েছে, কোল ইন্ডিয়া, সেখানে যাতে আবার পুনরুদ্ধার করা যায়, সেই কারখানাকে চালু করা যায়, সেই লক্ষ্য তিনি রাখছেন। এছাড়াও তিনি একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন তিনি মনে করছেন, যেহেতু নবাবপুরের ভূমিপুত্র, সেখানকার অধিকাংশ ভোট তার ভোট বাক্সেই পড়বে বলে তিনি মনে করছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রার্থী ঘোষণা এর আগেই করেছিল, তারপর কিন্তু একটা সকলের মনেই একটা প্রশ্ন বাজছিল, তাহলে কি কংগ্রেসের পক্ষ থেকে লড়াই হবে না এবারে বিধানসভায়? কংগ্রেস কি প্রার্থী দেবে না? অবশ্যই কিন্তু দেখা গেল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, এবং যেমনটা এর আগেই আমরা দেখেছি জেলাতে পর্যবেক্ষক যিনি রয়েছেন কংগ্রেসের, তিনি এসে বলেছিলেন কংগ্রেস একাই লড়বে, কংগ্রেস প্রত্যেকটা বিধানসভাতে প্রার্থী দেবে। ঠিক সেই রকমই কিন্তু দেখা গেল আজকে 284টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এবং সেখানে চণ্ডীতলায় প্রার্থী করা হয়েছে আইনজীবী আবু আব্বাসউদ্দিনকে, এবং কর্মী সমর্থকরা তারাও যথেষ্ট উজ্জীবিত, এবং আগামীকাল থেকেই তিনি প্রচারের ময়দানে নামবেন। এখন দেখার ভোট বাক্সের ফলাফল কোন দিকেই যায়। আর আপনারা এই বিষয়ে নজর রাখুন, এরকম আরও খবর পেতে ডিএনএন বাংলা সবার মনে সবার